হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার উপর আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি যদি দেখো তাহলে এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসিতে আমাদের একটা প্রশ্ন শিওর আসবে, তোমরা সেই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে উত্তর দিতে পারবে যদি আজকে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। শুরু করি ভিডিও। আজকের আমাদের এই অধ্যায় থেকে মনে করো কিছু প্রশ্ন থাকে, যেমন পদার্থ হতে পারে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এইগুলো আমাদের প্রশ্ন থাকে। এখন আমাদের যদি প্রশ্নে বলে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের মাত্র তিনটা জিনিসের নাম মনে রাখতে হবে। এক, ব্যবসা স্থানান্তর; দুই, নতুন পণ্যের গবেষণা ব্যয়; আর তিন, বিজ্ঞাপনের খরচ এককালীন যদি বড় অঙ্কের টাকা আমরা দিয়ে থাকি। এখানে আমাদের লেখা আছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের লেনদেন, বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো? ব্যবসা স্থানান্তর। ব্যবসা স্থানান্তর বলতে কি বুঝি? ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মনে করো ঢাকা থেকে খুলনা ব্যবসা স্থানান্তর বা ধানমন্ডি হতে মতিঝিলের ব্যবসা স্থানান্তর, এটা আমাদের একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দুই নম্বর আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা একটা মূলধন, এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি? যে ব্যয়টা একবার করা হবে কিন্তু অনেক বছর ধরে যে ব্যয়ের সুবিধা পাওয়া যায়, সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। আমরা ব্যবসা স্থানান্তর এক জায়গা থেকে যদি আরেক জায়গায় ব্যবসা স্থানান্তর করি, সেটা তো আমরা একদিনের জন্য স্থানান্তর করি না, অনেক বছর থাকার জন্য বা কয়েক বছর সেবা পাওয়ার জন্য করি। তাই জন্য একইভাবে নতুন পণ্যের গবেষণা দেয়, এই নতুন পণ্যের গবেষণা ব্যয়টাও তো আমরা একটা এক বছর বা এক মাস অনেক দিন করি না, অনেক বছর যাতে চলে সেই জন্য এটাকে করা হয়। তিন নম্বর, এককালীন বিজ্ঞাপনের বড় অঙ্কের খরচ। দেখা গেল বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য দিল, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য দিচ্ছে, তাহলে আমরা 5 বছর ধরে সেবাটা পাবো, এই জন্য এটা বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। এরপর আসে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি এটা আমাদের তিনটা জিনিস মনে রাখলে হচ্ছে মূলধন, অতিরিক্ত মূলধন, ব্যাংক ঋণ অথবা বন্ধকি ঋণ বা যে কোনো ঋণ থাকলে সেটা, আর স্থায়ী সম্পদ বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেই লেনদেনটা। এই লেনদেনটা, এই চারটা লেনদেন আমাদের মূলধন জাতীয় প্রাপ্তিতে বসে। আমাদের যদি কোনো সময় প্রশ্ন আসে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এই চারটা লেনদেন খুঁজবো, যদি পাই তাহলে সেগুলো বসায় যোগ করে দিব। এরপর আছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় বলতে কি বোঝায়? যে আয়গুলো আমাদের প্রতিদিন বা প্রতি মাসে হয়ে থাকে সেই আয়কে মুনাফা জাতীয় আয় বলে। যেমন বিক্রয় আমাদের প্রতিদিন হয়, প্রতিদিন আমরা বিক্রয় করি। আমাদের যদি একটা মুদি দোকান হয়, প্রতিদিন আমরা বিক্রয় করি, বিক্রয় একটা মুনাফা জাতীয় আয়ের লেনদেন। কমিশন প্রাপ্তি, প্রতি মাসে আমরা একটা কমিশন পেয়ে থাকি, সেটা আমাদের মুনাফা জাতীয় আয়। বার্তা প্রাপ্তি, বিনিয়োগের সুদ, কোথাও যদি আমরা বিনিয়োগ করি তার থেকে আমরা সুদটা পাই, এই সুদটা আমাদের আয়। বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ভাড়া প্রাপ্তি বা উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিষ্কারামী, এই কয়টা লেনদেন আমাদের মুনাফা জাতীয় আয়তে বসে। এখন আমাদের দেখা গেল খদাকে প্রশ্ন চাই মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো,
তাহলে আমাদের বিক্রয়, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ভাড়া প্রাপ্তি অথবা উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, এইগুলো যদি পেয়ে থাকি তাহলে এইগুলো আমরা যোগ করতে হবে। যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। একইভাবে আমাদের প্রশ্ন থেকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? যে ব্যয়গুলো আমাদের প্রতিদিন বা প্রতি মাসে হয়ে থাকে সেই ব্যয়গুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন ক্রয়, বেতন, বনিহারি, ঋণের সুদ, বার্তা প্রদান, কমিশন প্রদান, বিজ্ঞাপন, অবচয়, অবলোপন, ভাড়া, আমদানি শুল্ক বা শুধু শুল্ক, পরিবহন খরচ, ভ্রমণ খরচ, ডাক ও পার, কর অধিকর, জ্বালানি খরচ ইত্যাদি। যদি আমরা এই লেনদেনগুলো পাই তাহলে এইগুলো আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় বের হয়ে যাবে। আমাদের একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো। এখন মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? স্থায়ী সম্পদ ক্রয় করতে আমাদের যে ব্যয়টা হয় তাই হলো মূলধন জাতীয় ব্যয়। এখন স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি? আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, জমি, দালান কোঠা, ভূমি ইত্যাদি সবই স্থায়ী সম্পদ। তাহলে এইসব কিনতে আমাদের যে খরচগুলো হবে সেইগুলো সব মূলধন জাতীয় ব্যয় হবে। এবং এইগুলো আনার জন্য আমাদের মনে করো অনেক সময় বহন খরচ, সংস্থাপন ব্যয়, এইগুলো মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে পড়ে। আমরা দেখি মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে কি কি বসে? আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয়, বহন খরচ, যন্ত্রপাতি, আসবাবপত্র এদের বহন খরচ, সংস্থাপন ব্যয়, জমি রেজিস্ট্রেশন ব্যয়, যন্ত্রপাতি শুল্ক, অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয়, প্রিন্টার মেশিন ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় ইত্যাদি। আমাদের এইগুলো মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে বসে। আমাদের এই অধ্যায়ের মেইন টপিক হলো চারটা বিষয়: বিলম্বিত মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি। এই কয়টা যদি আমরা ভালো মতন আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায় থেকে আমরা 10 সহজেই পেতে পারি। যদি তোমরা এই কয়েকটা টপিক আজকে যে কয়টা বোঝানো হয়েছে সেইগুলো যদি বেশি বাসায় যদি তোমরা অনুশীলন করো বা প্র্যাকটিস করো তাহলে আমরা এই অধ্যায় থেকে সহজে 10 পেয়ে যাবো। তা আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং বাসায় অনুশীলন করবে। এবং এইরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের আবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে তো বিদায় নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।